নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এসআইআর এবং K-19 আবেদন করার বিষয় নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে মিলিয়ে মিশিয়ে কয়েকটা কথা বলবো। আমরা পূর্ববঙ্গের লোক এই কবিগান সম্পর্কে যথেষ্ট আগ্রহী, কবিগান শুনতে চান। বিশেষ করে নমশূদ্র মানুষের মধ্যে কবিগান খুব জনপ্রিয়। এবং আপনারা জানেন যে এই নমশূদ্র সমাজেরই কিছু মানুষ সেই হরিচাঁদের সময় থেকে, তারক সরকারের সময় থেকে তারা কবিগান গান এবং তারা খুব বিখ্যাত মানুষের নমস্য। প্রথমে এদের বলা হতো কবিয়াল, শব্দটা ব্যবহার করতো কবিয়াল। এই যেটা আমাদের সময়ই আস্তে আস্তে আমরা কিছু মানুষ মিলে শব্দটা চালু করলাম লোককবি হিসেবে। এই লোককবি শব্দটা আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট মর্যাদা সম্পন্ন, কিন্তু এই যে লোককবি তার মধ্যে বিশেষ করে একজন আজকে যা শুরু করেছে তাতে তাকে আর লোককবি না বলে খুব সঠিকভাবে বলতে হয় তিনি হলেন ওই যে বাংলাদেশে একটা গাজীর গান বলে একটা গান খুব জনপ্রিয় ছিল, সেই গাজীর গানের ফাটকিদার। এখন এই ফাটকিদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন একজন লোককবি। গ্রামে কথা আছে যে শকুন এখন খুব কম দেখা যায়, ওই যত উপরে উঠুক তার কিন্তু নজর থাকে ওই ভাগাড়ের দিকে, ওই মরা গরু যেখানে ফেলে। এইসব প্রবাদগুলো আছে। তা এই যে একজন লোককবি, তাকে সামগ্রিকতায় যদি আমরা মূল্যায়ন করি তাহলে এই প্রবাদগুলো তার জন্য খুব খাটে, খুব উপযুক্ত হয় এই টার্মগুলো। দেখুন, আমি একটা ভিডিও করেছিলাম, সেদিন আমি নাম বলিনি, আজকে বলছি। প্রমথ বিশ্বাস বলে এক ভদ্রলোক, হেলেঞ্চা বাড়ি, বাগদা হেলেঞ্চা, তিনি K-19 নাগরিকত্ব পেয়েছেন। পাওয়ার পরে বিভিন্ন মিডিয়া তার বক্তব্য রেকর্ড করে প্রচার করেছে, বলা যায় ভাইরাল হয়ে গেছে। এবং এরপর তার বাড়িতে বাগদা থানার পুলিশ তার বাড়িতে যায়, তার কাগজপত্রগুলো চেয়ে নেয়। কাগজপত্র বলতে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো, এবং সেটা কপি করে নিয়ে আবার তা ফেরত দিয়ে দেয়। বাড়ি থেকে থানায় যখন পরে আবার যোগাযোগ করেছেন তখন বলেছেন বিষয়টা একদম উপরের থেকে নির্দেশ এসেছিল, আমরা কাগজপত্র সেখানে পাঠিয়ে দিয়েছি, ফলে এই ব্যাপারে আমাদের আর কিছু করার বা বলার নেই। এইটা আমি তার বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যেবেলায়, আমি ইচ্ছে করে বাড়িতে যাইনি। আমি এইগুলো চেষ্টা করি এড়িয়ে চলার। মাঝে চাঁদপাড়ায় একটা জায়গায় গিয়েছিলাম, তিনি আমাদের সাথে দেখা করতে চাননি। খুব স্বাভাবিকভাবেই খানিকটা ভয় পান, কে কিরকম লোক,
জোরাজুরি করিনি, নামও বলিনি, এই ক্ষেত্রেও বলিনি। তিনি এবং তার পরিবার তাদের দুশ্চিন্তার কথা, অসহায়তার কথা তারা বলেছিলেন। আমাকে নিয়ে গেছিলেন, তাদেরই একজন আত্মীয় আমাকে ডেকে নিয়ে গেছিলেন, যেহেতু তাদের পরিবার খুব অসহায় বোধ করছে যে আইন কানুন কি আছে আপনি একটু বলে আসলে তারা একটু আশ্বস্ত হবে। এবং তারপরে আমি ভিডিওতে জানিয়েছিলাম, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে যেহেতু এখন পাওয়ারে তৃণমূল আছেন, মমতা ঠাকুর তারই একজন এমপি, এবং ওই ভদ্রলোক মতুয়া, হয়তো শান্তনু গ্রুপের মতুয়া, যে মমতা ঠাকুরকে বলেন তিনি যাতে উপরে একটু কথাবার্তা বলে এই বুড়ো বয়সে যাতে জেল না খাটতে হয়। আর আমি সেখানে বলেছিলাম যে এই যে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, একটা হয়েছে এই এপ্রিল মাসে, 2025-এর এপ্রিল মাসে, দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, এবং সেটা কার্যকরী হয়েছে এই মাস থেকে, 1 সেপ্টেম্বর থেকে, 1 তারিখ থেকে। তো সেখানে যেটা আভাস দিয়েছে পুলিশ, যে ওই আইনে তার বিরুদ্ধে এফআইআর লজ হতে পারে, হয়নি তখনও। কারণ তিনি কাতে এই গত এপ্রিল মাসে এফিডেভিট করে বলেছেন তার জন্ম গোপালগঞ্জ, বাংলাদেশ। আবার তার আগে থাকতে তার পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, জন্মস্থান লেখা বাগদা, এবং নিশ্চয়ই পাসপোর্ট নেওয়ার সময় কিছু কাগজপত্র জমা দিয়েছেন যাতে প্রমাণ হয় যে তিনি ভারতীয় নাগরিক। অথচ এপ্রিল মাসে বলছেন তিনি বাংলাদেশি নাগরিক, এফিডেভিট করে বলছেন। ফলে এরকম এই যে মিথ্যে, এটা ফোরজারি যেটা বলে, এই যে কি বলবো এটাকে, জাল জুয়াচুরি যেটা বলছে, এইটা করলে এই যে নতুন আইন ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট, এইটাতে বলেছে 7 বছর জেল এবং 10 লাখ টাকা জরিমানা। তো আমি সেই কথাই বলেছিলাম যে পুলিশ করবে বলিনি, বলছে করতে পারে, এবং দেখবেন আমার ভিডিওতে, তাহলে এই বিপদ হতে পারে। এখন এইগুলো নিয়ে মানিক ফকির কি বলেছেন সেইগুলো জুড়ে অসীম সরকার তাদের কর্মীদের উস্কে দিচ্ছেন আমার বাড়ি ঘেরাও করতে, আমার বাড়িতে আক্রমণ করবার জন্য। এই কাজ একজন এমএলএ তিনি করছেন, এইগুলো আপনারা একটু ভেবে দেখুন যে এগুলো উচিত কাজ কিনা। তিনি মানে অসীম সরকার তাকে টেলিফোন করেছেন তার অনুমতি না নিয়ে। আমাকে ওই আত্মীয় বলেছেন, ওই আত্মীয়র সাথে তার ছেলে একজন উকিল, ছেলে উকিল, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন বাবার অনুমতি না নিয়ে এই রেকর্ড করেছে টেলিফোন কল, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেছে। পরবর্তীকালে তার ছেলে আমাকে যেটা তার আত্মীয় বললেন যে 2বার টেলিফোন করেছেন অসীম সরকারকে, এটা কৈফিয়ত চাইবেন বলে তিনি টেলিফোন ধরেননি। এগুলো তো উচিত নয়, তাকে বিপদে ফেলা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি ভাবলাম যে আবার একটা ভিডিও করব। আমি অসীম সরকারকে টেলিফোন করেছিলাম, বললাম যে এইগুলো, এই যে ভিডিও করছেন, আমি আবার একটা পাল্টা ভিডিও করলাম, এগুলো কি ঠিক হবে না একটু টেলিফোন করে এই কথাগুলো মিটিয়ে নেওয়া ভালো? উনি বললেন যে না, কথাবার্তা বলে মিটিয়ে নেওয়া ভালো। কিছু কথা হলো, কিন্তু যা কথা হলো তারপরে কথা রাখে না। ওই কথাবার্তার মধ্যে উনি খুব জোর দিয়ে বলছেন যে ওই যে লিটন বিশ্বাস বলে একজন আছেন, যিনি এই আবেদন করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ক্যাম্পে বক্তৃতা করে আইন বোঝাচ্ছেন, যেটা আমি আমার ভিডিওতে বলেছি, আইন বোঝাচ্ছেন যেটা সম্পূর্ণ ভুল বোঝাচ্ছেন। আমি যার জন্য তাকে ব্যারিস্টার বলেছি, যে K-19 ব্যারিস্টার, তাতে খুব ক্ষুব্ধ হয়েছেন ওনারা, এবং খুব প্ল্যান করে 1 ঘন্টার মধ্যে 10-15 জন আমাকে টেলিফোন করে আমাকে ধমকাচ্ছেন
এবং সেখানেও আবার বাড়ি ঘেরাও কথা বলেছেন। অসীম সরকার তার ভিডিওতে বলেছেন, মানে একটা যোগাযোগ যে আছে এটা বোঝা যাচ্ছে। তা আমি তাদের বললাম যে আপনারা তো ধমকাচ্ছেন, নামটা বলুন আগে, নাম ঠিকানা বলুন, কোত্থেকে বলছেন, সেটা বলে না, মানে সেটা বলতে সাহস পায় না। তাই বললাম ধমকাচ্ছেন, নামটা বলতেই সাহস পান না। ওইসব ধমকাধমকি সব জায়গায় কাজ হয়? 10-15 জনে এটা করেছেন। তারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেন এবং সেখানে আমাকে এর বাচ্চা তার বাচ্চা বলছেন। আমি কেন ব্যারিস্টার বললাম তাকে? তা আমি ব্যারিস্টার শব্দটা ইউজ করেছি, তার কৈফিয়ত চাইতে গিয়ে তাদের লোকজন তারা আমাকে এর বাচ্চা তার বাচ্চা বলছে, সেটাতে কোনো অপরাধ নেই। তো যাই হোক, তবুও আপনারা অসীম সরকারের ওই ভিডিওটা দেখবেন। আমার সম্পর্কে কিন্তু একটা কথাও প্রমথবাবু বলেননি, আপনি লক্ষ্য করবেন। ওই ভিডিওটা আমাদের টেলিফোন কলে দেখবেন, প্রমথবাবু একটা কথা বলেছেন নানান কথার মধ্যে, যে এখনো অব্দি সুযোগ সুবিধা কেটে দেয়নি, বা এখনো অব্দি তাকে, মানে এটার সাথে আমি যুক্ত করে বলছি, যার অর্থ দেওয়ায় এখনো অব্দি সুযোগ সুবিধা বন্ধ করেনি, অ্যারেস্ট করেনি, ইত্যাদি ইত্যাদি। কথাটা আলটিমেটলি যদি আমি একটু বড় করে ভাবি তো অর্থটা এই দাঁড়ায়, এখনো অব্দি কথাটা বলেছেন। তার বাড়িতে পুলিশ যায়নি বা কিছুই বলেননি। আরে উনি যদি এখন বলেন তাহলে হয় আমাদের মিথ্যে কথা বলেছেন, না হলে উনি এখন মিথ্যে, মানে প্রমথবাবু এখন মিথ্যে কথা বলছেন। আমি গেলে এটা বলেছেন, বাড়িতে পুলিশ গেছেন, উনি নন, ওনার বৌমারা ছিল, ওনার স্ত্রী ছিল, উনি ছিলেন, সবাই মিলে আমাকে বলেছেন। মানে কিছু হয়নি, ব্যাপারটা এরকম নয়। এখন কথা হলো যে এর পরেও যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয়, নাই নিতে পারে, এবং আমার ভিডিওতেও বলেছি নিতে পারে। যদি না নেয়, যদি মনে করে বয়স্ক লোক আমরা কিছু করলাম না, তার মানে কি প্রমাণ হয় যে আইনে কিছু করা যায় না? সেটা প্রমাণ হয় না। কোন সুযোগ সুবিধা কেটে দেওয়ার কথা বলছে, জিজ্ঞেস করছেন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইন্দিরা যোজনায় ঘর, এই সুবিধাগুলো কেটে নিয়েছে কিনা? হয়তো কারোরই এখনো কেটে নেয়নি। কিন্তু প্রশ্নটা হলো যে আইন অনুযায়ী কেটে নিতে পারে কিনা এই গভর্নমেন্ট যদি মনে করে, মানে ধরুন তৃণমূল গভর্নমেন্ট আছে, তারা যদি মনে করে যে না, এই গরিব মানুষ, বৃদ্ধ মানুষ, বিধবা মানুষ যাই করুক, আমরা ভাতাটা কাটবো না, এটা গভর্নমেন্ট যদি এই ডিসিশন নেয়, ভালো কথা। কিন্তু তার মানে কি এই একজন বাংলাদেশি, আমি যখন এফিডেভিট করেছি, আমি নাগরিকত্ব এখনো পাইনি, আমি এফিডেভিট করেছি, অসীম সরকারের কথা 1.5 লক্ষ লোক বা তার বেশি লোক আবেদন করেছেন। উনি বলছেন যে অনেকে পেয়েছেন, আমি বলছি 20 জন পেয়েছেন। উনি কিন্তু কোনো সংখ্যা বলছেন না, সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলেছে? যখন পার্লামেন্টে যখন এই প্রশ্ন উঠেছে, তখন গভর্নমেন্ট কি বলেছে? পার্লামেন্টে বলেছেন হাজারো লোক পেয়েছেন, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ মিলে হাজারো লোক পেয়েছে। আপনি দেখবেন সুস্মিতা দেব প্রশ্ন করেছিলেন যে কাগজে আমরা দেখলাম সারা ভারতে মাত্র 350 জন পেয়েছেন। এটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে, সেইটা তুলে বলেছেন যে 350 জন পেয়েছেন। এটা খবরের কাগজের রিপোর্ট। সরকার বলুক একজ্যাক্ট কত লোক নাগরিকত্ব পেয়েছে, জবাবে বলেছে একজ্যাক্ট সংখ্যা বলেনি, বলেছে হাজারো লোক পেয়েছে সারা ভারতে। আসলেই আপনারা জানেন আসামের মুখ্যমন্ত্রী কয়জন পেয়েছেন বলছেন? অসীম বাবুর কথা বাদ দেন, আমার কথা বাদ দেন, ওখানে তবু হাজারো লোক পেয়েছে, একজ্যাক্ট কি বলেননি। বিজেপির মুখ্যমন্ত্রী আসামে তিনি বলছেন 3 জন পেয়েছেন, বলেননি কেন 3 জন পেয়েছেন? আসামের কত মানুষের সমস্যা, তাদের তো এনআরসিতে বাদই পড়েছে 14-15 লক্ষ, তা কি হলো? ফলে এই গলাবাজি এরা করে যাচ্ছেন, কবি গান নানান রকমের কায়দা করে এগুলো বলছেন। ফলে অবস্থাটা হলো এই। তো বিষয়টা হলো এই যে প্রমথবাবুকে জিজ্ঞেস করছেন যে আপনার কোনো অধিকার কেটে নিয়েছে কিনা।
অধিকার কারো কাটেনি, তারও কাটেনি, এটা ঘটনা, কিন্তু কাটতে পারে কিনা। এই যে 1.5 লক্ষ লোক আবেদন করেছে, 20 জন পেয়েছে, বাদ বাকি লোক তারা লিখে দিয়েছে তার বাড়ি বাংলাদেশ, তার জন্ম বাংলাদেশ, তিনি বাংলাদেশী। এইবারে এইগুলো কালেক্ট করে যদি স্টেট গভর্নমেন্ট যদি বলে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই যে সবগুলো আছে, এগুলো ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, ভারতের নাগরিকদের জন্য, এটা তো বাংলাদেশের নাগরিকদের জন্য নয়। ফলে ওইটা যারা বাংলাদেশি বলে নিজেরা সেলফ ডিক্লেয়ার করছে তাদের দেব না। আমার বিবেচনায় মনে হয়েছে গভর্নমেন্ট এটা কেটে দিলে কেটে দিতে পারে। কাটেছে কি কাটেনি আমরা তো এই নিয়ে আলোচনা করছি না, আমরা আইনের প্রভিশন নিয়ে কথা বলছি। এবং আমি দেখবেন আমার ভিডিওতে বলেছি সব জায়গাতে যে কাটতে পারে, অ্যারেস্ট করতে পারে, করবে কি করবে না আমরা কি করে বলবো, বিপদ হতে পারে। আমরা আইনটা বলে দিয়ে বলছি সিদ্ধান্ত আপনার, আপনি আবেদন করবেন কি করবেন না। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এক কথা বলছি। তাহলে অসীম সরকার যারা নাগরিকত্ব জন্য আবেদন করেনি, লক্ষ লক্ষ মানুষ করেনি, কোটির কাছে লোক করেনি, বলছে তাদের নাম যদি এসআইআর এ না ওঠে তাহলে স্বীকৃতি বাবুকে ধরবেন। কেন আমি বলেছি যে আবেদন করবেন না, আমি বলেছি এই এই আইনের প্রভিশন, এই এই সুবিধা, এই অসুবিধা, সিদ্ধান্ত আপনি নেন। কিন্তু আমি যদি উল্টে প্রশ্ন করি যে এসআইআর হওয়ার জন্যই আজকে মানুষ বিপদে, এই এসআইআর হওয়ার জন্য, এসআইআর করার জন্য দায়ী কে? টেকনিক্যালি অসীম সরকার বলতে পারেন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু আজকে ভারতবর্ষ জানেন যে নির্বাচন কমিশন কারা কারা নিয়োগ করেছে। আগে ছিল বিরোধী দল, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী মিলে নির্বাচন কমিশন চিফ কমিশনারকে নিয়োগ করতেন। এখন পার্টির দুজন, অমিত শাহ প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং মোদী, এবং বিরোধী দলের নেতা। তার মানে কি এটা আমরা বুঝতে পারি, সমস্ত ভারতের লোক বুঝতে পারছেন। নানা জায়গাতে যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা উঠছে আপনারা জানেন। ফলে আজকে এসআইআর করার জন্যই তো মানুষের নাম্বার যাবে, তার দায়িত্বটা কে নেবে? অসীম সরকার নেবে না? বিজেপি তো এই এসআইআর করাচ্ছে, আরো বিজেপি করে, বিজেপির এমএলএ। তাহলে ঘেরাও করতে হবে, এসআইআর যদি নাম করে দেয় কার বাড়ি ঘেরাও করতে হবে? অসীম সরকারের বাড়ি ঘেরাও করতে হবে। যে এসআইআর আমাদের নাম বাদ গেল কেন, তোমরা এসআইআর করছো কেন? আপনারা দেখেছেন এই যে আধার কার্ড, বহু লোক আধার কার্ডের জন্য বেঁচে যাবেন। বিজেপি কিভাবে বিরোধিতা করেছে যে আধার কার্ডটাকে যেন কোনো রকমে অন্তর্ভুক্ত না করে, 11টার পরে 12টা যাতে না করে, সেই বিজেপি বলছে যে এসআইআর নাম করা গেলে স্বীকৃতি বাড়ি ঘেরাও করুন। আর তারপরে কথা হলো এই যে ক্যাম্প করে করে, ক্যাম্পেইন করে করে 1.5 লক্ষ বা তার বেশি মানুষকে, আমি অসীম বাবুর দাবি যেটা সেইটাই বলছি, ধরুন 1.5 লক্ষ বা তার বেশি লোক আবেদন করেছেন, এই 1.5 লক্ষ লোকের মধ্যে একজনের নাম বাদ যাবে না তো? অসীম সরকার সেটা নিশ্চিত করুক যে 1.5 লক্ষ 2 লক্ষ লোক যারা আপনারা আবেদন করেছেন, তার যদি একজনের নাম কাটা যায় তার দায়িত্ব অসীম সরকারের, বলুক। ফলে এই যে মানে আমি গাজীর গালের ফাটকিদার এমনি বলছি না, এরা আসলেই গাজীর গালের ফাটকিদার। তারা কিচ্ছু হিসেব না করে মানুষকে, সমাজের মানুষকে এইভাবে বিপদে ফেলছেন। এইগুলো সম্পর্কে আপনাদের একটু সাবধান হওয়ার জন্য বলছি। অনেক মিথ্যে ইনফরমেশন দিচ্ছেন। উনি বলছেন আমি নাকি বলেছি 33,131 জন, কত 33,313 জন, ওই যে যাদের জেপি সিটিজেনের সংখ্যাটা বলেছিল সেইটা। আপনি আমাদের বুকলেট গুলো পড়েন, আমার বিভিন্ন জায়গায় বলা বক্তব্য পড়েন, আমার ফেসবুক দেখেন। আমি কোনো সময় এই কথা বলিনি। আমি বলেছি K-19 যদি হয় অনুপ্রবেশকারী তকমা মুক্তি হবে, যার জন্য কিছু মানুষ আবেদন করার সুযোগ পাবেন, অল্প কিছু মানুষ নাগরিকত্ব পেলেও পেতে পারেন।
আপনি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা বলেছি, মিলিয়ে দেখবেন আমি যেটা বলেছি সেইটাই হচ্ছে। আপনি আমার 22 বছরে আমার এই উদ্বাস্তু আন্দোলনের আমার বক্তব্যটা মেলান, অন্তত 8টা-9টা বুকলেট আছে, আমাদের বক্তব্য সব লেখা আছে। অন্যের কথা, নারায়ণজনের কথা, না বলা কথা আমার উপর চাপিয়ে দিয়ে অসীমবাবু আমার বিরুদ্ধে রক্ষা করার চেষ্টা করছেন, আমার উপর মানুষের অনাস্থা তৈরি করবার একটা চেষ্টা উনি করে যাচ্ছেন। আমি 20 জন বলেছি, উনি অনেক মানুষ বলছেন, উনি বলুন কত সংখ্যা, গভর্নমেন্ট বলুক, দেখবেন আপনি আপনি নেটে খোঁজ করুন, দেখবেন বলছে না, আসামেরটা পেয়ে যাবেন, কিন্তু অল ইন্ডিয়াতে আপনি পাবেন না। তার মানে খুব কম লোকই পেয়েছেন। আমি যেটা বলেছি তার খুব একটা এদিক ওদিক এটা হবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। তারপরেও কথা হলো, উনি বলছেন যে প্রমথবাবু একেবারে নিশ্চিন্ত গেলেন। প্রমথবাবু তো নিশ্চিন্ত হয়ে গেছেন, ঘুম হারাম হয়ে গেছে তার ছেলে মেয়েদের পরিবারের লোকজনের। তার এক ছেলে ডাক্তারি পড়েন, এক ছেলে ওকালতি করেন, বৌমারা আছেন, ওর কার্ডের উপর লিখে দিয়েছে ওনার স্ত্রী বাংলাদেশি, লিখে দিয়েছে তো কার্ডের উপরে, ওনার স্ত্রীর দুশ্চিন্তা, গোটা ফ্যামিলি দুশ্চিন্তাগ্রস্ত। আমি অসীমবাবুকে চ্যালেঞ্জ করে বলছি, যে 12, 14, 15 জন নাগরিকত্ব পেয়েছেন, এক বাড়িতে 5 জন, 7 জন, 10 জন মানুষ, একজনের বেশি কোনো পরিবারের নাগরিকত্ব পাননি। আর বাদ বাকি বউ, মা, বাবা, তাদের নাম কার্ডের উপরেই, নাগরিকত্ব কার্ডের উপরে লিখে দিয়েছে তারা বাংলাদেশি। পরিবারগুলো তো বিপদে পড়ে যাচ্ছেন, কারোরই রাতে ঘুম হচ্ছে না। পরিবারের 10 জনের মধ্যে একজনের নাগরিকত্ব হয়ে গেল আর সবাই বাংলাদেশি, এটা খুব উল্লাস করার মতো ব্যাপার। এটা প্রমথবাবু উল্লাস করতে পারেন, বৃদ্ধ হয়েছেন, এখনো অত হিসেব ফিসেব হয়নি যে তিনি আসলে কি করেছেন। বাড়ির মাথা, ছেলেমেয়েরা কিছু বলতে পারছেন না, কিন্তু তারা এটাতে একেবারেই খুশি হননি, কারণ তাদের সাথে কথা না বলেই উনি এটা করেছেন, এইগুলোর উস্কানিতে করেছেন। তার একজন ভগ্নিপতি আছে, কি মনমতো কলদার নাকি নাম, তিনি বলেছেন ওই হৃদয়পুরে ওই যে চক্র যেটা হয়েছে, ওই লিটন বিশ্বাস, ওই মনমতো কলদার, এরা কয়েকজন, ওই তারই একজন। ফলে এই ব্যাপারটা সম্পর্কে একটু সাবধান হন। আর ওই যে সুযোগ সুবিধার প্রশ্নে আমি একটা কথা বলেছি, একটু খেয়াল করুন। দেখুন, ওই K-19 একটা সুরক্ষা দিয়েছে যে আবেদন করলে, আবেদন করার সময় যে যে সুবিধাগুলো তিনি পান সেগুলো বজায় থাকবে। মানে সাধারণভাবে এইটা প্রচার করা হয়েছে, যে যে সুবিধা পান সেটা বজায় থাকবে, কিন্তু আইনে তা বলেনি। আইনে শব্দটা বলেছে এনটাইটেল। দেখুন, অসীম সরকার পড়ে দিয়েছে ওই আগের ভিডিওটাতে, ওই ইংরেজিটুকু পড়ে দিয়েছে, দেখবেন তাতে শব্দটা আছে এনটাইটেল। আমি অসীম সরকারকেও বলছি একটু পড়ে দেখেন, পড়ে দেখে এনটাইটেল শব্দটা ডিকশনারিতে দেখেন। এনটাইটেল মানে হলো আইনসঙ্গত অধিকার। আইনসঙ্গতভাবে আবেদনকারী যে যে অধিকার পাচ্ছেন সেগুলো বজায় থাকবে। কিন্তু একজন বাংলাদেশি বিধবা ভাতা কি আইনসঙ্গত অধিকার? বার্ধক্য ভাতা একজন বাংলাদেশি যদি পান সেটা কি আইনসঙ্গত অধিকার? একজন বাংলাদেশি যদি ইন্দিরা বিকাশ যোজনায় যদি ঘর পান সেটা কি আইনসঙ্গত অধিকার? আইনসঙ্গত অধিকার নয়। যে কারণে এইগুলো কেড়ে নিতে পারে, কেড়ে নিতে পারে। গভর্নমেন্ট যদি না নেয় সেটা গভর্নমেন্টের ঔদার্য, যে গভর্নমেন্ট ওইটা করছেন না, মানুষকে বিপদে ফেলছেন না, কিন্তু কেড়ে নিচ্ছে না। মানে অসীম সরকাররা দাবি করছেন যে এটা কেড়ে নেওয়া যায় না, এইটা কোনো কাজের কথা নয়। এই সব জায়গাগুলো একটু বুঝতে হবে। উনি বলছেন নারায়ণ গোস্বামী, আপনারা জানেন আমাদের উত্তর 24 পরগনা জেলা সভাধিপতি, তৃণমূলের এমএলএ এই অশোকনগরের। অসীম সরকার বলছেন আপনি খোঁজ নিন, নারায়ণ গোস্বামী নাকি K-19 আবেদন করেছেন। আমার বিশ্বাস হয় না, কিন্তু উনি বলেছেন। জানি না, আমি একটু খোঁজ খবর দিয়ে দেখবো, আপনারাও একটু খোঁজ নিন যে এটা হয়েছে কিনা, কেন তিনি করেছেন।
করতে পারেন, না করার কি আছে, করতে পারেন, না করার তো কিছু নেই। যার মাথায় যেমন বুদ্ধি তিনি তেমনি করবেন। আমরা বলছি আমাদের অভিমত, আমরা বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে বলেছি যে কার-19 এক্ষুনি আবেদন না করা উচিত। আইন যখন হয়েছে প্রয়োজনীয় সমাজ পরে করা যাবে, 2 বছর পরেও করা যাবে, নানান রকমের প্রক্রিয়া চলছে, একটু ওয়েট করা, নির্বাচনটা পার হয়ে যাক, সিচুয়েশন বদলাতে পারে, আমরা শুধু এইটুকু বলছি। কিন্তু নারায়ণ গোস্বামীর মাথায় যদি অন্য বুদ্ধি হয়, করতে পারেন, তবু আপনারা একটু খোঁজ খবর নিন। লিটন বিশ্বাস সম্পর্কে একটা কথা, আমার একটা ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম লিটন বিশ্বাস ওই যে দেখবেন ক্যাম্পে বক্তৃতা করে বেড়াচ্ছেন যিনি অসীম বাবুদের সাথে, আমি ভেবেছিলাম ওই লিটন বিশ্বাস বোধহয় রিটায়ার করে গেছেন। সেটা অসীম বাবু আমাকে বললেন যে না, উনি এখনো চাকরি করছেন একটা স্কুলের হেডমাস্টার, পাল্লা স্কুলে ছিলেন, এখন ওই সাজিরাদের আশেপাশে একটা স্কুলের হেডমাস্টার মশাই। অসীম বাবুর কথা মতো তিনি নাকি আবেদন করে, কাতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। হতে পারে, না হওয়ার কিছু নেই। আমি অসীম বাবুকে বললাম তাহলে এটা ভালো কথা, আপনি একটু ওনার সার্টিফিকেটটা আমাকে পাঠিয়ে দেন, অসুবিধা নেই তো। আমি জিজ্ঞেস করেছি অসীম বাবুকে, সার্টিফিকেটটা পাঠিয়ে দিন, আমি একটা সার্টিফিকেট দেখি। অন্য ওই চুনোপুটি কারোর বিরুদ্ধে অভিযোগ না করে, উনি তো হচ্ছেন একেবারে পালের বোদা, আপনাদের একেবারে সহকর্মী, তা উনারটা দিয়ে আমরা একটা কোর্টে একটু চ্যালেঞ্জ করি, আইনটা আমরা একটু বুঝে নিই যে আসলে কি হতে পারে। ওনার ইটা দিক সার্টিফিকেটটা, এবং উনি যদি আগে ইন্ডিয়ান পাসপোর্ট করে থাকেন সেটা দিন, ভোটার কার্ডটা দিন, আধার কার্ডটা দিন, কাগজপত্রগুলো আমাকে একটু পাঠিয়ে দিন। আমি এরকম ভাবে বললাম আজই পাঠান, উনি বললেন আজই পাঠাবো, পরশুদিন রাত্রি সন্ধ্যেবেলার কথা, পাঠাননি, এখন অবধি পাঠাননি। আর আমার ধারণা উনি পাঠাবেন না। লিটন বাবুর এত কলিজার জোর আছে বলে অন্তত আমার মনে হয় না, পাঠালে ভালো, কিন্তু আমার অনুমানের কথা বলছি যে এইটা করবেন। যে আইন কি বলে আমরা একটু হাইকোর্টে এইটা নিয়ে একটা রিট করে আমরা একটু দেখে নিই, পাঠিয়ে দিন। অসীম বাবু কিন্তু এখনো পাঠাননি। আর আমি একটা কথা বলি, দেখুন আমাদের, আমি একটা চাকরি করতাম, আপনারা যারা চাকরি করেন সেখানে আপনার একাডেমিক ক্যারিয়ারের সব সার্টিফিকেট দিতে হয়, তো সব কাগজপত্র সাবমিট করতে হয়, আমরা সবাই করে থাকি। কিন্তু প্রধানমন্ত্রী এটা করবেন না, বুঝলেন তো, প্রধানমন্ত্রী এটা করবেন না, তার সার্টিফিকেট দেখাবেন না। একটা জিনিস চলছে, আমি বলছি আমার নাগরিকত্বের যা যা কাগজ আছে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব। অসীম সরকার বলছেন, এক জায়গায় বলছেন জন্মসূত্রে নাগরিক। আমি পড়েছি প্রাইমারি স্কুলে, সাতপাড় স্কুলে, জন্মেছি কোথায় বলবো না, এই যে সব বলছেন। আগে একবার বলেছিলেন আমি এখানে আবেদন করে নাগরিকত্ব পেয়েছি। তো অসীম বাবু, আপনি আপনার নাগরিকত্বের প্রমাণগুলো প্রকাশ্যে আনুন। আপনাদের 2 জন এমএলএ আছেন গঙ্গা উত্তর দক্ষিণে, তারা তাদের নাগরিকত্বের প্রমাণগুলো প্রকাশ্যে আনুন, আমরা একটু দেখি। আপনারা যত বড় বড় কথা বলছেন, আপনারা আবেদন করেননি, অন্য লোকজনকে আবেদন করতে বলছেন, আমরা একটু আপনাদের কাগজপত্রগুলো একটু দেখে নিই, মানুষ একটু দেখুক, দেখে আরো বেশি উৎসাহিত হবেন, আবেদন করবেন। যদি দেখে আপনার প্রপার কাগজপত্র আছে, মানুষ বুঝবেন, সেই জন্য আপনি করেননি, তাতে মানুষ তার কথা বলা থাকবে না, আপনি আবেদন করতে সাহসী হবেন। আর যদি আপনার না থেকে থাকে, আপনাদেরটা না করে আপনারা অন্য মানুষকে আবেদন করতে বলছেন। অন্তত সফল মজুমদার তো বলেছেন তার মা করবে, করেছে কিনা আমরা এখনো জানি না, করেছে কিনা একটু বলবেন। এই যে সব বিষয়গুলো আসছে, আমি আগের ভিডিওতে বলেছি যে আমার কাছে এখনো যেটা খবর, 1 অক্টোবর থেকে এসআইআর এর বিষয় চালু হবে এবং
নোটিফিকেশন হয়ে যাবে, মানে নিশ্চিত বলছি কথা নয়, আমি এটা বিতর থেকে খবরটা পেয়েছি তাই আপনাদের জানালাম। তো এইটা হতে পারে। ফলে তার জন্য কিন্তু এখন থেকে, আগেও বলেছি এখনো বলছি, আপনারা কিন্তু প্রস্তুত নেন। প্রস্তুতি না নিলে কিন্তু বিপদে পড়বেন। কালকে একটা ভিডিও দেখছিলাম সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য, সেখানে সিপিএম পার্টির সেলিম সাহেব ছিলেন, আরএসপি ফরওয়ার্ড ব্লক সব ছিলেন, সিপিআই এর সব বড় নেতারা ছিলেন। সেখানে আসামের অভিজ্ঞতার একটা কথা কিন্তু বলেছে, দেখবেন দীপঙ্কর বাবু বলেছে আসামে বলা হচ্ছিল এত লক্ষ রোহিঙ্গা আছেন, এই আসাম বলছি, বিহার, মাফ করবেন এটা বিহার, বিহারে এত লক্ষ রোহিঙ্গা আছেন, এত মানুষ আছেন নেপালি বিদেশি, এত মানুষ আছেন বাংলাদেশে, বাংলাদেশের লোক বিদেশি, এসআইআর এ ধরবেন। দীপঙ্কর বাবু কালকে, আগে তো ওরা বলতে চাইছিল না, আলাদা আলাদা করে কত মানুষ মারা যাওয়ার জন্য নাম কাটা গেল, কত মানুষ দুই জায়গায় নাম থাকার জন্য কাটা গেল, কত মানুষ বিদেশি নাম ছিল কাটা গেল, এগুলো তো আগে তারা বলতে চায়নি। ওই যে 65 লক্ষ কোন ক্যাটাগরিতে কত বলতে চায়নি, সুপ্রিম কোর্ট বলার পরে তারা এই হিসেবটা দিতে বাধ্য হয়েছে। এটা যদি না হতো কি বলতো বলতো, ওই 65 লক্ষর অধিকাংশই হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, এইটাই তারা বলতো। কিন্তু ঘটনা হয়েছে যখন আলাদা আলাদা করে দিয়েছে, দীপঙ্কর বাবুর কথা অনুযায়ী কালকের বক্তৃতা, একজন বলেছে একজনও ভোটারের নাম কাটা যায়নি, তিনি বাংলাদেশি বলে বা রোহিঙ্গা বলে বা নেপালি বলে, অর্থাৎ বিদেশি বলে একজন ভোটারের নাম কাটা যায়নি। মানে এসআইআর এ গোটা বিহারে একজন রোহিঙ্গা পায়নি, একজন বাংলাদেশি মুসলমান পায়নি, একজন নেপালি পায়নি। ফলে এই হিসেবগুলো আপনারা মাথায় রাখুন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে বলছি, আমার ধারণা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন, তার সরকার বিএলও যারা হয়েছেন তাদের হয়তো নির্দেশ দেবেন যে যতটা কম মানুষের নাম কাটা যায়, মানে অধিকাংশ লোক রেখে দেওয়ার চেষ্টা করো। তা সত্ত্বেও আমি বলছি, আমার অনুমান 50 থেকে ওই 65 বিহারে যেটা হয়েছে, 50 লক্ষ লোকের নাম, সামান্য কম বেশি হতে পারে, নাম কাটা যাবে বাংলাদেশি বলে, বিদেশি বলে। ঠিক উল্টোটা হবে কিন্তু পশ্চিমবঙ্গে। ফলে এই সমস্ত ফাঁকিদারদের কথা না শুনে আপনারা এইটার জন্য প্রস্তুত হন, এবং এইটা কোনো উপায় নেই। কালকে দীপঙ্কর বাবুর এই বক্তৃতা শুনে আমি ওখানে একটা মন্তব্য করেছি, বলেছি যা কিছু বলছেন সবই বলছেন, ঠিক কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশন বলুন আর যেই বলুন, সংবিধান যখন বলছে নাগরিকদের নাম ভোটার তালিকায় থাকবে, ফলে নাগরিকত্ব আইন পরিবর্তন করে এই মানুষগুলোকে যতক্ষণ না আপনারা নাগরিক ঘোষণা করবেন, ততক্ষণ যতই চিৎকার করেন না কেন এই মানুষকে আপনারা সহযোগিতা করতে পারবেন না। ফলে বিজেপি করবে না আমরা জানি, বিজেপি সর্বনাশ করবে, করার জন্য সমস্ত ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছে। এই যে ইমিগ্রেশন আর ফরেনার্স অ্যাক্ট 2025, এখন এই সমস্ত জালিয়াতি করে করে যারা কাগজপত্র, ভোটার তালিকা, পাসপোর্ট পেয়েছেন তাদের জেলে ঢোকার ব্যবস্থা করেছে। ফলে তাদের কথা আমি বলছি না, তাদের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু বিরোধীরা অন্তত আইন পরিবর্তনের দাবি তুলুন। ওই সমস্ত হ্যাড্রাবাড্ডা কথা বলে কোনো কাজ হবে না। এইটা যতক্ষণ না বিরোধীরা বুঝবেন, ততক্ষণ কিন্তু এই সমস্যা সমাধানের জন্য কোনো পথ সৃষ্টি হবে না। ফলে সবাই এই লক্ষ্যে বিরোধীদের উপর চাপ দিন, এই দাবি সোচ্চারে বলুন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।